তো আমরা আজকে পড়বো ট্র্যাকশন সিস্টেম, এবং ট্র্যাকশন সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমরা পড়বো, ঠিক আছে? এবার এই ট্র্যাকশন সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা কি? সেটা হচ্ছে একটা গাড়ি যখন একটা ট্রেন যখন ট্রাভেল করে, তো সেই ট্রেনের ট্রাভেলের নেচারটা, সেই নেচারটাকে স্টাডি করবো, ঠিক আছে? তো ট্রেনের ভেলোসিটিটাকে যদি আমি প্লট করতে চেষ্টা করি, ধরো ট্রেনের ভেলোসিটিটাকে আমি প্লট করবো। আচ্ছা, আমাকে কেউ একজন বলো দেখি যে ট্রেনের ভেলোসিটিটা, আমি দু চারটে ছবি আঁকছি, এদিকে ধরো টাইম আছে, এদিকে ধরো ভেলোসিটি আছে। বলো তো প্রথম দিকে ট্রেনের ভেলোসিটিটা কিরকম হওয়া উচিত টাইমের রেসপেক্টে? কেউ আইডিয়া দাও দেখি। স্যার হাই টর্ক থাকে। হ্যাঁ বলো। ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ট্রেনের কত হওয়া উচিত? ট্রেন যখন ধরো প্ল্যাটফর্ম থেকে ছাড়লো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হয়? স্যার হাই হয় স্যার, হাই স্যার, হাই। না, হাই নয়। যখন ট্রেনটা ছাড়ছে তখন ট্রেনের ভেলোসিটি থাকে 0, তাই না? ট্রেন তো প্রথমে স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে তুমি আস্তে 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 স্পিডটা বিল্ড আপ করছো। হ্যাঁ স্যার। তার মানে প্রথমে ভেলোসিটি থাকে 0, তারপর আস্তে 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 স্পিডটা একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে দাঁড়িয়ে যায়। এবার এর পরে কি হয়? এরপর ধরো খানিকক্ষণ সেই সেম স্পিডে চলতে থাকে। ধরো ফর এক্সাম্পল তোমাদের একটা বাড়ির স্টপেজের নাম বলো, কোথা থেকে ওঠো? তোমাদের স্টপেজের নাম বলো। ব্যারাকপুর। ধরো তুমি ব্যারাকপুরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তুমি গাড়িতে উঠলে, এবার আস্তে 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 স্পিডটা বাড়লো। ব্যারাকপুরের পরের স্টপেজের নাম কি? পলতা। এখান থেকে এতটা সোজা গেল, যখন স্পিডটাও আস্তে আস্তে বিল্ড আপ করলো, তারপর খানিকক্ষণ সময় ও একই স্পিডে এগোলো। তারপর যেই পলটা ঢুকছে, পলটা ঢোকার ঠিক মুখেও আস্তে 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 কি করলো, স্পিডটাকে ফেলে দিল। দিয়ে আবার যখন পলতা স্টেশনে গিয়ে পৌঁছেছে, ধরো এইটা হচ্ছে পলতা স্টেশন, ঠিক আছে? এটা ধরো পলতা স্টেশন, আর এটা ধরো ব্যারাকপুর স্টেশন। ধরো ব্যারাকপুর স্টেশনটা, তাহলে ব্যারাকপুর স্টেশন থেকে ছাড়ার পর কি হলো? প্রথমে আস্তে 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 স্পিডটা বিল্ড আপ করলো, একটা পার্টিকুলার স্পিডে গিয়ে পৌঁছলো, দিয়ে তারপর খানিকক্ষণ একই স্পিডে চললো, দিয়ে তারপর আবার স্পিডটা আস্তে 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 কমে একটা জায়গায় গিয়ে নেমে গেল। এবার এই যে এক্সপ্রেশনটা, এই যে এটা, এই যে নেচারটা, এই নেচারটা তিনটে কম্পোনেন্ট আছে। তিনটে কম্পোনেন্ট কি কি দেখো। প্রথমে যে সময়টা আছে, ইনিশিয়াল যে টাইমটা আছে, ইনিশিয়াল একটা টাইম আছে যখন ট্রেনের স্পিডটা কন্টিনিউয়াসলি বেড়েছে। তারপর একটা টাইম আছে যে সময়টা ট্রেনের স্পিডটা কনস্ট্যান্ট আছে, আর তারপরে যখন পলতা স্টেশন ঠিক আসার মুখে, সেই সময় স্পিডটা কিন্তু আস্তে আস্তে পড়ে গেছে। এবার এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা ধরে নাও একটা টাইম আছে t1, এই ডিউরেশনটা একটা ধরে নাও টাইম লেগেছে t2, আর এই ডিউরেশনটা ধরে নাও একটা টাইম লেগেছে t3, ঠিক আছে? এটা হচ্ছে তিনটে ডিউরেশন, এবং তিনটে ডিউরেশনে কত কত টাইম লেগেছে। এবার এই যে টোটাল টাইমটা তুমি ধরে নাও কত, যে কোনো একটা ভ্যালু ধরে নাও t। তার মানে টিটা মানে কি? t1 প্লাস t2 প্লাস t3, ঠিক আছে? এইবার আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে যে এইখানে যে ফিক্সড হয়ে গেছে যে ভ্যালুতে, ট্রেনের স্পিডটা যে ভ্যালুটা পৌঁছানোর পর স্পিডটা ফিক্স হয়ে গেছে, সেটাকে আমরা একটা নাম দিচ্ছি ধরো ম্যাক্সিমাম ভেলোসিটি বা ভিএম, ঠিক আছে? এই ভিএমটাকে আমরা যখন ট্রেনের টার্মসে বলে থাকি ক্রেস্ট ভেলোসিটি। একটা ট্রেনের জন্য কি বলি বলো, সবাই বলো। ট্রেনের তার সাপেক্ষে কি বলি এটাকে? ক্রেস্ট ভেলোসিটি। নামটা বলো একবার। ক্রেস্ট ভেলোসিটি। এইবার ধরো এই যে এটা আমি কার গ্রাফ এঁকেছি? এটা আমি ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ এঁকেছি। আচ্ছা বন্ধুরা বলো দেখি, তোমরা ভেলোসিটির ইকুয়েশন মনে আছে? হোয়াট ইজ ভেলোসিটি? ভেলোসিটিকে কিভাবে লেখা হয়? স্যার v equal to u plus minus at। v equal to u plus minus at। আচ্ছা ঠিক আছে, আর কিছু? ভেলোসিটিকে কিভাবে ut লেখা plus হয়? half at square স্যার। ut ut plus plus half half at। at। এই ভুলভাল বকছিস কেন রে? সরি। ভেলোসিটি v মানে কি? আরে s বাই t রে, s বাই t। s টা কি? সরণ বা ডিসপ্লেসমেন্ট, তাই না? হ্যাঁ স্যার, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট, তাই না? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তুমি এখানে ডিসপ্লেসমেন্টটাকে ধরে নাও d হিসাবে, s না ধরে d ধরে নাও। তর্কের খাতিরে ডিসপ্লেসমেন্টটাকে আমি d ধরছি। তার মানে ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে কতটা দূরত্ব আমি গেছি। হোয়াট ইজ d? d হচ্ছে ডিসটেন্স বিটুইন ব্যারাকপুর এন্ড পলতা। ডিসটেন্স বিটুইন টু স্টপস,
দুটো স্টপের মাঝখানে কত দূরত্ব আছে সেটা হচ্ছে আমার কাছে ডিস্টেন্স ডি। এবার আমাকে বলো তো ভাই সকল যে হোয়াট ইজ দি এরিয়া আন্ডার দিস কার্ভ রিপ্রেজেন্ট, এই ভেলোসিটি টাইম কার্ভের এই এরিয়াটা কি কাকে রিপ্রেজেন্ট করে, কে বলতে পারবে? তোমরা কোনটা এইভাবে আরেকবার? বলতে না, দেখো তো এটা এটা ছিল স্ট্যাটিক ইকুয়েশন। ডায়নামিক ইকুয়েশনটা কি বলতে? ভি ইকুয়াল টু ডিডি বাই ডিটি, এরা বলতে না? ডিএস বাই ডিটি বলছে না, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি বা ভি ইকুয়াল টু ডিডি বাই ডিটি, এরা বলতে না? এইটাকে বলে স্ট্যাটিক ইকুয়েশন, হ্যাঁ, এটা স্যার। বলে ডায়নামিক ইকুয়েশন। দেখো, কারোর কোনো আপত্তি, কারোর কোনো কোশ্চেন? তাহলে ডিটাকে আমি কি লিখতে পারি? ডিটাকে আমি লিখতে পারি ডি ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন ভিডিটি। দেখো সবাই আমার সঙ্গে একমত কিনা বলবে। ইন্টিগ্রেশন ডিডি, ধরো এইদিকে ডিডি লিখলাম আর এদিকে ভিডিটি নিয়ে গেলাম, দুদিকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে কি পেলাম? হ্যাঁ স্যার। ক্যাপিটাল ডি সমান সমান পেলাম ইন্টিগ্রেশন ভিডিটি। হোয়াট ইজ ইন্টিগ্রেশন ভিডিটি? ইন্টিগ্রেশন ভিডিটি হচ্ছে এরিয়া আন্ডার দিস কার্ভ। এই যে টোটাল কার্ভটা হয়েছে, এই টোটাল কার্ভের মধ্যে যে এরিয়াটা আছে, দ্যাট এরিয়া আন্ডার দি কার্ভ, আন্ডার দি কার্ভ, এটাকে আমরা কি বলছি? দিস এরিয়া আন্ডার দিস কার্ভ ইজ নাথিং বাট দি, বলো, ডিসপ্লেসমেন্ট অফ দা ফ্রেম। বুঝতে পারলে কি বললাম? এই দেখো, ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি বার করি? এরিয়া আন্ডার দা কার্ভ বার করি না? বল রে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বার করি তো। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে আমরা কি বার করলাম? এই ডিটা আমি কি পেলাম? ইন্টিগ্রেশন ভিডিটি। তার মানে হচ্ছে দিস ডি আলটিমেটলি রিপ্রেজেন্টস দ্য এরিয়া আন্ডার দি কার্ভ। তো এই এরিয়া আন্ডার দি কার্ভের মধ্যে বলো এই জায়গাটার এরিয়া কত হবে? যদি এটা জোন 1 হয়ে থাকে, এটা জোন 2 হয়ে থাকে, এটা জোন 3 হয়ে থাকে, আমাকে কে বলতে পারবে বলো দেখি? হোয়াট আর দ্য 3 এরিয়াস? বলো, 1 নম্বর এরিয়া কত হবে বলো? যে বলতে পারবে তাকে বিরিয়ানি খাবো। বলো 1 নম্বরের ভ্যালু কত হবে? এই ত্রিভুজের এরিয়া কত রে? এই ত্রিভুজটার এরিয়া কত? এই ত্রিভুজটার এরিয়া হাফ হাফ বল। ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি ইন্টু উচ্চতা, সেটা কত? কান্নাকাটি করছিস? স্যার হাফ হাফ, বল হাফ বল টি বল ওয়ান দেখি। ইন্টু T1 স্যার ইন্টু টি ওয়ান ইন্টু ভিএম। আর এটা কত লিখবো বলো? তাহলে T2 এর এরিয়া কত হবে বলো? ইন্টু স্যার সেটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র সেটাই তো বোঝা যাচ্ছে না। আরে আয়তক্ষেত্র হোক আর বর্গক্ষেত্র হোক, তুই এই দিকটা দেখ T2 আছে, এই দিকটা দেখ ভিএম আছে, তাহলে ভিএম T2 হবে না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হ্যাঁ, হ্যাঁ। এরিয়া। তোরা বেশি ভাবিস। আর এটা কত হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ। হাফ T3 ইন্টু ভিএম, তাই তো? তাহলে দেখো তিনটে এরিয়া পেয়ে গেলাম। তাহলে এই তিনটে এরিয়ার মানে কি? এই তিনটে এরিয়াকে যোগ করলে কি পাবো? ডিসটেন্স পাবো। তিনটে এরিয়াকে যোগ করে দিচ্ছি, হাফ T1 ভিএম প্লাস T2 ভিএম প্লাস হাফ T3 ভিএম। বুঝতে পারলে কি করে কি করছি? দেখো ভাই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এখান স্যার। থেকে ভিএমটা কমন নিচ্ছি। হোয়াট উইল বি ভিএম? হাফ T1 প্লাস T2 প্লাস হাফ T3। ঠিক আছে, দেখো কারো কোনো অসুবিধা, কারো কোনো কোশ্চেন, কারো কোনো সমস্যা? দেখো এইবার আমি কি করতে চাইছি, এবার আমি একটা কাজ করতে চাইছি, ঘটনা ঘটাতে চাইছি। ঘটনাটা কি? আমি T2 টাকে রিপ্লেস করতে চাইছি ইন টার্মস অফ T1 এন্ড T3। যদি আমি T2 টাকে রিপ্লেস করতে চাই ইন টার্মস অফ T1 এন্ড T3, কি লিখতে পারবো? T মাইনাস T1 মাইনাস T3। এইবার আমি একটু চেঞ্জ করলাম ইকুয়েশনটাতে। চেঞ্জ করে কি করছি? ভিএম এদিকে কত আছে? হাফ T1 প্লাস T2 জায়গায় কত লিখছি বলো? T মাইনাস T1 মাইনাস T3। সেটা কেন করলেন? আমার ইচ্ছা। প্লাস হাফ T3। দেখো এই অবধি কারোর কোনো অসুবিধা, কারোর কোনো সমস্যা নেই আশা করি। না স্যার। এইবার দেখো, এইবার আমি কি করছি? এইখান থেকে একটা সম্পর্ক তৈরি করছি ইন টার্মস অফ টি এর, টি আর T1 T3 এর মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসছি। কত হচ্ছে দেখো? ভিএম ব্র্যাকেটের মধ্যে দেখো হাফ T1 আছে, আর এদিকে কত হচ্ছে? প্লাস টি মাইনাস T1 মাইনাস টি ওয়ান মাইনাস T3 মাইনাস টি প্লাস plus half হাফ T3, T3, রাইট? এবার দেখো এখানে কত লিখতে পারি? এইখানে লিখছি, এইখানে, এইটার পর এখানে লিখছি ভিএম, বলো এই যে হাফ T1 আর এখানে মাইনাস T1 আছে, তার মানে কত হবে? এরকম লিখতে পারি না? টি মাইনাস কমন নিয়ে নিচ্ছে আগে থেকে, তাহলে কত হবে? দেখো হাফ T2 হাফ T1,
তাই তো, প্লাস হাফ T3। দেখো এটা বুঝতে পারলে কি করলাম? কারোর কোনো সমস্যা থাকলে বলবে কিন্তু। এখান থেকে এই হাফ T1 থেকে মাইনাস T1 বাদ যাচ্ছে, মাইনাস হাফ T1 হলো, আর এইখানে প্লাস হাফ T3 রয়েছে, এখানে মাইনাস হাফ T3 রয়েছে, তার মানে কত হবে? মাইনাস হাফ T3 হবে। এখান থেকে মাইনাসটা একবারে কমন নিয়ে এরকম ভাবে লিখলাম। আশা করি কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়, এত অব্দি যা বলেছি, ঠিক আছে? এইবার আমাকে তোমরা একটুখানি হেল্প করবে, ঠিক আছে? তোমরা আমাকে বলো দেখি, এই যে জোনটা আছে, এই যে জোনটা, এই ফার্স্ট জোনটাতে গাড়ির অ্যাক্সিলারেশন কি হয়েছে না রিটার্ডেশন হয়েছে? এই জোনটাতে বলো তো, এই স্যার জোনটাতে গাড়ি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন হয়েছে, তাই তো? ধরে নাও যে অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা, অ্যাক্সিলারেশন কত? আলফা। তাহলে আলফা সমান সমান কি লিখতে পারবো? কে বলতে পারে? অ্যাক্সিলারেশনকে কি লিখতে পারবো? হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশনকে কি লেখা যাবে বলো? অ্যাক্সিলারেশন মানে কি? আরে ভেলোসিটি মানে ডিসটেন্স বাই টাইম, তাহলে অ্যাক্সিলারেশন মানে কি হবে? ভেলোসিটি বাই টাইম। দেখো হবে কি হবে না? বললে স্যার ভেলোসিটি অ্যাক্সিলারেশন বাই টাইম। নাও নেক্সট জিনিস দেখো, উল্টো দিকটা তুমি দেখো, উল্টো দিকটা এইখানটাতে কি হয়েছে? ডিসেলারেশন হয়েছে, তাই তো? এই ডিসেলারেশনটাকে যদি তুমি ধরে নাও, ডিসেলারেশনটাকে তুমি যদি ধরে নাও বিটা, হোয়াট উইল বি বিটা? বলো দেখি বিটা কি হবে? বলো, অ্যাক্সিলারেশন যদি vm/t1 হয় আর ডিসেলারেশন কত হবে? বিটা সমান সমান, বা রিটার্ডেশন কত হবে? আরে এখানে ভোল্টেজ আছে, ভেলোসিটি আছে vm, টাইম আছে t3, তাহলে vm/t3 হবে। অত ভাবনা চিন্তা করছিস কেন? তাহলে এবার মাইনাস হবে না দেখ, এটাতে? হ্যাঁ তাহলে এবার দেখ, এই যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, এই যে এখানে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এই ইকুয়েশনটা আমি কি করছি? vm এর পর থেকে t মাইনাস হাফ যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে? t1 প্লাস t3। আমি এখানে এইখান থেকে t1 আর t3, 1/t1 আর 1, সরি, t1 আর t3 যে ভ্যালুগুলো আছে, সেই t1 আর t3 ভ্যালুগুলোকে লিখবো। তাহলে কত লিখবো? vm ইন্টু t মাইনাস, vm ইন্টু t মাইনাস কত হচ্ছে বলো? হাফ। t1 এর জায়গায় কত লিখবো? ভিএম বাই আলফা, আর ওটা কত লিখবো? ভিএম বাই বিটা। vm বাই বিটা। তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি এসে দাঁড়ালো? vm সমান সমান t মাইনাস হাফ vm 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, ঠিক আছে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এইবার এই যে টার্মটা আছে ভালো করে মনে রাখবে, এই টার্মটা তোমরা কেউ কোনো একজন খাতায় লেখো, এই টার্মটা আমাকে বলবে পরে। এই টার্মটা কেউ একজন টোকো, এই টার্মটা কেউ একজন টুকে নাও, আমাকে বলবে পরের লাইনে কি হবে? vm ইন্টু t মাইনাস হাফ vm 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। দেখো পরের পাতা যাচ্ছি, বলবে ভ্যালুটা কত হবে। বলো ডি এর ভ্যালু কত বেরোলো? এই মাত্র যেটা লিখলাম, প্রথমে বাইরে কত ছিল? vm ছিল, তাই তো? vm ইন্টু হ্যাঁ t স্যার, মাইনাস তারপর কত ছিল বল? t মাইনাস হাফ ইন্টু ভিএম 1 বাই ইন্টু আলফা 1 প্লাস বাই 1 বাই বিটা, তাই তো? এরকম ছিল তো? এবার হ্যাঁ। আমি এখানে একটা কনস্ট্যান্ট প্যারামিটারকে ইনক্লুড করছি, হাফ 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এই টার্মটাকে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে আমি ডিনোট করছি, সাপোজ সে একটা কে দিয়ে ডিনোট করছি, এটা কে টার্ম দিয়ে। তার মানে এই ইকুয়েশনটাকে ছোট করে কি লিখতে পারি? এরকম ভাবে লিখতে পারি, vm ইন্টু t মাইনাস কে vm, vm ইন্টু t মাইনাস কে vm। তাহলে ডিস্টেন্সের রিপ্রেজেন্টেশনটা কি আসে? vm ইন্টু t মাইনাস কে vm স্কয়ার, এরকম একটা চলে আসে। vm ইন্টু t মাইনাস কে vm স্কয়ার, এরকম একটা চলে আসে। এইবার এই যে টার্মটা বেরোলো, এই টার্মটাকে একদিকে নিয়ে যাও, মানে vm গুলোকে সব একদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? কে vm স্কয়ার মাইনাস vm t প্লাস d ইকুয়াল টু 0। এইবার তুমি এখানে শীতল আচার্যের ফর্মুলা লাগিয়ে vm এর ভ্যালুটা বার করো। vm সমান সমান কত হবে? মাইনাস b। তাহলে মাইনাস b মানে কত?
মাইনাস অফ মাইনাস টি, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু কে ইন্টু সি কত আছে ডি 4kd ডিভাইডেড বাই 2a 2a কত আছে কে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা ভিএম এর ভ্যালু কত পেলাম বলো, টি প্লাস মাইনাস রুট ওভার অফ টি স্কোয়ার মাইনাস 4kd 4kd ডিভাইডেড by বাই 2k। ঠিক আছে। তো হোয়াট ইজ দিস ভিএম? এই ভিএমটা হচ্ছে কি আমার কাছে ম্যাক্সিমাম ক্রেস্ট ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা কি দিয়ে বার করলাম ক্রেস্ট ভেলোসিটি? ক্রেস্ট ভেলোসিটি বার করলাম হচ্ছে ইন টার্মস অফ টাইম, ইন টার্মস অফ 1 বাই আলফা 1 বাই বিটা, অ্যাক্সিলারেশন ডিসিলারেশন দিয়ে, আর ডি দিয়ে, ডি মানে কি ডিসটেন্স দিয়ে, ঠিক আছে। এই যে ফর্মুলাটা ডিরাইভ করলাম, এই ফর্মুলাটার ডেরিভেশন তোমাদের পরীক্ষায় আসে এবং তোমাদের এখান থেকে প্রবলেম করতে দেয়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের প্রবলেম করতে দেয় 1 নম্বর, ঠিক আছে। এইবার দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা আমি, হ্যাঁ, তো প্রথমে আমি একটা টার্ম ডিফাইন করেছিলাম, দ্যাট ইজ ভিএম। ভিএমটাকে কি বলেছিলাম? ক্রেস্ট স্পিড, তাই না? এরকম একটা টার্ম বলেছিলাম ক্রেস্ট স্পিড। একটা গাড়ির বা ট্রেনের আর একটা টার্ম অ্যাসোসিয়েটেড থাকে যেটা আমরা বলি ভিএ অথবা অ্যাভারেজ স্পিড। এই অ্যাভারেজ স্পিড যেটা হয়, অ্যাভারেজ স্পিড হয়ে থাকে সবসময় ডি বাই টি, মানে ডিস্টেন্স বাই টাইম। বাট এখানে আমরা যেটা ক্যালকুলেট করলাম, দ্যাট ক্যালকুলেশন থেকে আমরা কি পেলাম? ক্যালকুলেশন থেকে আমরা পেলাম হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিটা বা ক্রেস্ট ভেলোসিটিটা এইরকম একটা বেরোবে, যেখানে অ্যাভারেজ ভেলোসিটিটা হচ্ছে ডি বাই টি, এখানে হচ্ছে এরকম একটা বেরোচ্ছে। আরো একটা টার্ম এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে যেটাকে আমরা বলি ভিএস, অথবা যেটাকে বলা হয় শিডিউলড ভেলোসিটি, SCHEDULED, শিডিউলড ভেলোসিটি, এবার শিডিউলড স্পিডও বলে, ঠিক আছে। তো শিডিউলড স্পিড বা ভিএস কে আমরা কিভাবে লিখি? এই যে টোটাল ডিসটেন্সটা ক্রস করেছে ডিভাইডেড বাই টাইম। এবার টাইমের দুটো কম্পোনেন্টে ভাগ করা হয়, ঠিক আছে। টাইমকে দুটো কম্পোনেন্টে ভাগ করা হয়। সেই দুটো কম্পোনেন্টের মধ্যে একবার থাকে তোমার অ্যাকচুয়াল টাইম অফ রান, মানে কতক্ষণ ধরে অ্যাকচুয়াল টাইম অফ রান, কতক্ষণ ধরে তোমার ট্রেনটা চলেছে, প্লাস স্টপেজ অফ ইন দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মে কতটা সে দাঁড়িয়েছে, স্টপেজ, STOPPAGE। এবার এই স্টপেজটা নির্ভর করে কার উপর? ধরো ট্রেনের লাইনে কোনো জ্যাম রয়েছে, সে ট্রেনের অন্য জায়গাও দাঁড়াতে পারে, আবার প্ল্যাটফর্মেও দাঁড়াতে পারে, তো সেইটা এর উপর কিন্তু নির্ভর করে। তো তিনটে টাইপের স্পিড আমি এখানে ডিফাইন করলাম। একটা বললাম ক্রেস্ট ভেলোসিটি, একটাকে বললাম অ্যাভারেজ ভেলোসিটি, একটা বললাম শিডিউল ভেলোসিটি, ঠিক আছে। সবটাকে ক্রেস্ট প্রত্যেক, আচ্ছা তিনটেই হচ্ছে স্পিড, ঠিক আছে। এখানে ভেক্টর বলেনি, স্পিড হিসেবে ওরা জেনারেলি বলে এটাকে, এটা ভেলোসিটি বলে না, স্পিড বলে, ঠিক আছে। স্পিড আর ভেলোসিটির মধ্যে একটা ফারাক আছে, কেউ বলতে পারবে কি জিনিস? স্পিড আর ভেলোসিটির মধ্যে কি ফারাক আছে, কেউ বলতে পারবে? দেখো, না স্যার। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, বুঝলে? দেখো এটা হলো ব্যাপার। সো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ রিপ্রেজেন্টেশন। তো এখান থেকে আমরা দুটো এক্সপ্রেশনকে তৈরি করি, আর সেম এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে আমি আরো একটা ফর্ম ডিরাইভ করতে পারি। এই এক্সপ্রেশনটা থেকে কে এর একটা এক্সপ্রেশন তৈরি করা যায়, সেইখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আছে। মানে কে এর ভ্যালুটা কত হচ্ছে, কে সমান সমান আমি লিখতে পারি, দেখো ওইদিকে ভিএম ইন্টু টি প্লাস ডি রয়েছে। এবার এই যে কে, এই দেখো এইখান থেকে লিখছি, ঠিক আছে, এইখান থেকে লিখছি। এবার কে এর সাথে ভিএম স্কোয়ারটা গুণ হয়েছিল, তাহলে ভিএম স্কোয়ারটা যদি গুণ হয়ে থাকে তাহলে আমরা কি করব, নিচে ভাগ করে দেবো, তাই তো। ওইদিকে ভিএম স্কোয়ার ছিল, এখানে ভিএম স্কোয়ারটাকে ভাগ করে দিলাম, মাইনাস ডি, তাহলে এখানে তলায় ভিএম স্কোয়ার চলে এলো, আর এখানে চলে এলো তলায় ভিএম স্কোয়ার। তার মানে এখান থেকে একটা এক্সপ্রেশন চলে এলো এরকম, টি ডিভাইডেড বাই ভিএম মাইনাস ডি ডিভাইডেড বাই ভিএম স্কোয়ার, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের কাছে রিপ্রেজেন্টেশন। এবার এখান থেকে আমাদের একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কে এর একটা এক্সপ্রেশন নিয়ে আসতে হয়, দ্যাট ইজ ইন টার্মস অফ ভিএম এন্ড ভিএ। টিটাকে হাটিয়ে দিতে হয় এবং ভিএম ভি এর একটা রিলেশনশিপ নিয়ে আসতে হয়। তো এটা নিয়ে আসার জন্য একটু ভজঘট ব্যাপার আছে, একটু ভজঘট ব্যাপারটা ভালো করে দেখো। তোমাকে এখান থেকে প্রথমে এই ডি বাই ভিএম স্কয়ার যেটা ডান দিকে বাঁ দিকে এসছে, ডান দিকে এসছে, এই পুরোটাকে কমন নিয়ে নাও, তাহলে ডি বাই ভিএম স্কয়ার বাইরে চলে এলো। ভেতরে কি পড়ে রইলো, ভেতরে দেখো টি বাই ভিএম ইন্টু ভিএম স্কোয়ার বাই ডি পড়ে রইলো -1। তাহলে এখানে কত হচ্ছে দেখো,
উপরে ভিএম আর নিচে কি আসছে ডি বাই ভিএম স্কোয়ার, ডি বাই ভিএম স্কোয়ার, উপরে আছে ভিএম আর নিচে আছে ডি বাই টি। আবার দেখো ডি বাই টি মানে কি, ডি বাই টি মানে হচ্ছে ভিএ। তাহলে এই যে ভিএটা আমি লিখেছি, তাহলে এখানে ডাইরেক্টলি ভিএ লিখে দিতে পারি, ভিএম বাই ভিএ মাইনাস 1। ঠিক আছে, তো এই যে কে এর এক্সপ্রেশনটা বেরোলো, একটা কে এর আরেকটা যে এক্সপ্রেশন আমি তৈরি করলাম, দিস ইজ অ্যানাদার ফর্ম অফ কে। কেটা হচ্ছে কিছুই নয়, ওয়ান একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা আলফা এবং বিটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো ডি বাই ভিএম স্কোয়ার, ভিএম বাই ভিএ মাইনাস 1। সো দেখো এই দুটো, এই তিনটে এক্সপ্রেশন যে আমি কিভাবে নিয়ে এলাম, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং তোমাদের কিন্তু ডিরাইভ করতে দেয়। এই পার্টটা যদি বোঝা গিয়ে থাকে, তাহলে আমি নেক্সট একটা পার্ট তোমাদেরকে বলবো, বা এই পার্টের উপর আমরা কিছু অঙ্কও করতে পারি। দেখো এই যতটা ক্যালকুলেশন করলাম, এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবে। তোমার যদি কোনো কোশ্চেন থাকে তো এখান থেকে জিজ্ঞেস করতে পারো। এখানে বেসিক্যালি কি দেয়, এখান থেকে 2-4টে অঙ্ক তোমাদের করতে দেবে এবং বার করতে দেবে এই যে ভিএ কত হবে, ভিএম কত হবে। ঠিক আছে, এই সিমিলার দু একটা প্রবলেম আমরা করলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হবে। ভেরি ইজি। তোমরা কি বার করলে, ক্রেস্ট ভেলোসিটি বার করলে, আর কি বার করলে, ভিএ কত হয় সেটা বার করলে, ভিএস কত হয় সেটা বার করলে, কে কি হয় সেটা বার করলে। ঠিক আছে, তোমাদের এই প্রুফটা কিন্তু পরীক্ষায় করতে দেয় এবং এখান থেকে কিন্তু অঙ্ক আসে। বুঝা গেল কি বললাম? দেখো এখানে তুমি কি পড়লে স্যার, কি পড়লাম স্যার, এখানে আমরা অ্যাক্সিলারেশন রিটার্ডেশন এই পার্টটা পড়লাম, অ্যাক্সিলারেশন রিটার্ডেশন এই পার্টটা পড়লাম। ইন কেস অফ এ ট্রাভেলিং অফ এ ট্রেন, একটা ট্রেনে ট্রাভেলের জন্য এই পার্টটা আমরা এখানে পড়লাম। আর হ্যাঁ রে, তোরা কেউ এসএসসি যে এই ক্লাসে জয়েন করছিস না কেন? তোরা কি পরীক্ষা দিবি না, এসিটিসিএল এর পরীক্ষা? তোদের কি মনে হয় তোরা একবারে ক্লিয়ার করে ফেলবি এসিটিসিএল প্রথমবার পরীক্ষা দিয়ে? তোদের তোদের থেকে ঐশিকরা মনে হয় জানে না। ঐশিক, তোমাদের যে 4জন রয়েছো, ঠিক আছে, আমাদের একটা এসিটিসিএল এর ব্যাচ চলছে যেখানে প্রায় মোটামুটি অলরেডি ছেলেপুলেরা অনেক ছেলেরই অ্যাডমিশন হয়ে গেছে। তো তোমাদের জন্য মাত্র 99 রুপিসে, যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট তাদের 99 রুপিসে ওই ব্যাচে অ্যাডমিশন করানো হয়েছে। তোমার যতজন বন্ধু আছে তোমরা সব, ওরা সবাই অ্যাডমিশন নিয়ে নিয়েছে আগের ব্যাচটাতে। তো তোমরা যদি এক্সিস্টিং স্টুডেন্ট যারা রয়েছো, তারা যদি ওই এসএসসি জেইর ব্যাচে জয়েন করতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর এই টাকাটা জাস্ট পে করে দেবে। আর আমি দুটো গুগল ফর্ম ফিল আপ করতে বলবো, সেই গুগল ফর্মটা ফিল আপ করবে, করে যে ক্লাসটা চলছে সেই ক্লাসটা অ্যাটেন্ড করবে। তাহলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া তৈরি হবে অ্যাবাউট দ্য সাবজেক্ট, এবং সেই প্রিপারেশনের উপর ভিত্তি করে তোমরা একটা এক্সাম দিতে যাবে। ঠিক আছে স্যার মেন ব্যাপার স্যার ওই মানে এক্সামটার জন্য আমি 7 তারিখ পর্যন্ত জয়েন করছিলাম না। ওই ভিডিওটা রয়েছে স্যার, দেখছি আপনি তো পাঠাচ্ছেন ভিডিওগুলো, হ্যাঁ হ্যাঁ ওই জন্য স্যার মানে আমি 7 তারিখের পর থেকে কন্টিনিউ করা শুরু করবো। তোমরা কিন্তু তোমাদের সবাইকেই বলছি, ঠিক আছে, জয়ন্ত বাদ দিয়ে, জয়ন্ত তো প্রথম এখানে ঢুকেছে। তো তোমাদের যারা এক্সিস্টিং স্টুডেন্ট থাকো তাদের প্রচুর ডিসকাউন্ট থাকে, মানে আমি তাদের অত ফিস নিই না। তোমাদের যদি ইচ্ছা হয় জয়েন করার আমাকে বলবে, ঠিক আছে, আর ওই ফিসটা পে করে দেবে, তোমাদেরকে আমি লাইভ ব্যাচে অ্যাড করে নেবো। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? দেখো তাহলে এর উপর একটা অঙ্ক করা যাক। জয়ন্ত, হ্যাঁ স্যার। জয়ন্ত বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তো আমাদের এরা সবাই এসএসসি জেই থেকে পড়াশোনা করছে। ঠিক আছে, আমাদের এসএসসি জেই যে ব্যাচটা আছে সেটাতে পড়াশোনা করে ওরা। তো ওরা মানে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের একটু অফার থাকে বেশি। দেখো এই যে এবারটা এখান থেকে একটা অঙ্ক করা যাক। ঠিক আছে, এটা মোটামুটি একটা প্রবলেম আমি দেখছি যদি বানানো যায়। ধরো দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব হচ্ছে বলে দেওয়া আছে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার একটা ডিস্টেন্স বলে দেওয়া আছে। ঠিক আছে, আর ধরো বলেছে শিডিউল স্পিডটা বলে দেওয়া আছে, ভিএস টা বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, ধরো 36 কিলোমিটার পার আওয়ার শিডিউল স্পিড বলে দেওয়া আছে। ঠিক আছে, আর বলছে যে ধরো ডিউরেশন বিটুইন দ্য স্টপস বলে দিয়েছে, ডিউরেশন বিটুইন দ্য স্টপস মানে দুটো স্টপস এর মধ্যে যে ডিউরেশন সেটা বলে দিয়েছে, ডিউরেশন বিটুইন দ্য স্টপস কত ধরবে, ধরো না 25 সেকেন্ড ধরে নাও, 15-25 ভালো হবে।
তো ডিউরেশন বিটুইন দ্য স্টপস ধরে নাও 25 সেকেন্ড। এবার বলেছে তোমাকে ধরো বলে দিয়েছে বিটার ভ্যালুটা ধরো বলে দিয়েছে, ঠিক আছে? বিটা মানে হচ্ছে তোমার ব্রেকিং রিটার্ডেশন, মানে ব্রেক করার সময় যে তোমার রিটার্ডেশনটা হচ্ছে ব্রেকিং রিটার্ডেশন। এবার এই ব্রেকিং রিটার্ডেশনের ইউনিটটা কিন্তু এইরকম, তোমরা খেয়াল রাখবে। ধরো এরকম একটা ভ্যালু দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, ঠিক আছে? এইভাবে এক্সপ্লেন করা হয়। কিন্তু আমরা যেমন ওই ক্ষেত্রে কিলোমিটার পার মিটার পার সেকেন্ড স্কয়ার ভাবে লিখি, এর ক্ষেত্রে কিন্তু কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড এইভাবে এটাকে ডিনোট করা হয়, ঠিক আছে? এইবার তোমাদের ধরো এই কতগুলো ডাটা দিয়ে দিয়েছে, এই ডাটাগুলোর ভিত্তিতে ধরো বার করতে বলেছে। ফর এক্সাম্পল কি বলবো, ম্যাক্সিমাম ভেলোসিটি ধরো বার করতে বলেছে, ভিএমটা কত হবে বার করতে বলেছে 1 নম্বর। আর ধরো বলে দিয়েছে যে তোমার কি বলবে কি বলবো, ধরো অ্যাক্সিলারেশনটা বার করতে বলেছে, আলফাটা কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? আলফাটা কত হবে সেটা বার করতে বলেছে। আর আরেকটা প্যারামিটার যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে এই ভিএম বাই ভি এর রেশিওটা বলে দিয়েছে। ভিএম বাই ভি এর রেশিওটা বলে দিয়েছে ফর সে 1.25 এর কাছাকাছি, এরকম একটা ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে? তো এইখান থেকে বলো আলফার ভ্যালুটা কত হবে, অ্যাক্সিলারেশনটা কি করে বার করবো। আগের ইকুয়েশন গুলো একটুখানি মনে করো, যে 3-4টে ইকুয়েশন বেরিয়েছে না, সেই ইকুয়েশন গুলোকে ভাবো আমাদের কি বার করতে বলেছে আর আমরা কি বার করতে চাই, ঠিক আছে? আমাদেরকে ধরো এই যে আলফাটা কোথা থেকে আসে, আলফার একটা ফর্মুলা ছিল না, লিখলাম এইমাত্র কে সমান সমান হাফ ইন্টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তাই না? এরকম একটা ফর্মুলা লিখেছি তো। হ্যাঁ স্যার। দেখো তাহলে আমি যদি কে বার করতে পারি আর বিটা বার করতে পারি তাহলে আমার আলফা বেরিয়ে যাবে, তাই তো? কে আর বিটাটা যদি বার করতে পারি তাহলে আলফা বেরিয়ে যাবে। এবার দেখো বিটাটা দেওয়া আছে অলরেডি, তাহলে আমি যদি কেটা বার করতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। এবার কেটা কি, হোয়াট ইজ কে? কেটা ছিল হচ্ছে, মনে করে দেখো ওই যে আগের পেজে যদি যাই একবার, কেটা কত ধরেছিলাম, কেটা দেখো এখান থেকে বেরিয়েছে ডি বাই ভিএম স্কোয়ার, ভিএম বাই ভিএ মাইনাস 1, কত বেরিয়েছে? ডি বাই ভিএম স্কোয়ার, ভিএম বাই ভিএ না ভিএ বাই ভিএম কি ছিল, ভিএম বাই ভিএ মাইনাস 1, ধরো এরকম একটা কিছু ছিল, ঠিক আছে? এইবার এই যে ভ্যালুটা কে এর বেরিয়েছে, এখানে তুমি ভ্যালুগুলো বসিয়ে দাও। তার ভ্যালুগুলো বসানোর জন্য তোমার ভ্যালুগুলো বার করতে হবে সবার আগে। তো দেখো কি ভ্যালু বলে দেওয়া আছে, ভিএস বলে দেওয়া আছে, ঠিক আছে? তাই ভিএস থেকে কি আমি কোনোভাবে বার করতে পারবো এই প্যারামিটার গুলো, ভিএম ভিএ এগুলো কি বার করা যাবে বলো? প্রথমত হচ্ছে যেটা বলে দেওয়া আছে দ্যাট ইজ শিডিউল স্পিড। ভিএস মানে কি, ভিএস মানে হচ্ছে ডি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম প্লাস কত স্টপেজ টাইম, তাই না? এরকম একটা লিখেছিলাম তো, প্লাস স্টপেজ টাইম। এবার আমাকে দেখো বলো যে ডিটা কত বলেছে, ডিস্টেন্সটা দুটো ট্রেনের মাঝখানে, দুটো গাড়ির মাঝখানে ডিস্টেন্স কত বলেছে? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারের কাছাকাছি বলেছে, তাই তো? তাহলে যদি 1.5 কিলোমিটার হয়, তুমি এখানে 1.5 কিলোমিটার বসাও, 1.5 কিলোমিটার। আর কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাবে, হ্যাঁ কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাও, কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাও, সবকটাকে মিটার পার সেকেন্ড বা মিটারের হিসাবে নিয়ে যাবো। দেখো অ্যাকচুয়াল টাইম কত বলে দেওয়া আছে, অ্যাকচুয়াল টাইম কি আমরা জানি? অ্যাকচুয়াল টাইমটাকে আমরা কোনোভাবে বার করতে পারবো? এখানে কি বলছে ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, অ্যাকচুয়াল টাইম আমরা কোনোভাবে বার করতে পারবো কি? অ্যাকচুয়াল টাইমটা আমরা কি করে বার করব? বলো দেখি অ্যাকচুয়াল টাইমটা কি করে বার করব? আচ্ছা দেখো অ্যাকচুয়াল টাইম যেটা হয় তুমি এটা বলতে পারো কি, আমি যেটা বলছি ভালো করে শুনবে, ঠিক আছে? অ্যাকচুয়াল টাইমকে কি আমি কত কত স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আমি বলছি না কিছু, আমি চিন্তা ভাবনা করছি সলিউশনটা কি করে করবো। স্যার ব্রেক দেখো করছিলাম ডিটা তো এটা বলে দিয়েছে, হ্যাঁ স্যার, আপনার কথাটা ব্রেক করছিল স্যার। ব্রেক করেনি, আমি আস্তে আস্তে বলছি, আমি বলিনি কিছু।
আমি বলিনি কিছু, আমি এটা সলিউশনটা কি করে হবে সেটা ভাবছি। তো দেখো এইখানে অ্যাকচুয়াল টাইমটা আমি বার করতে চাইছি, অ্যাকচুয়াল টাইম কি করে বেরোবে সেটা হচ্ছে আমার প্রশ্ন। অ্যাকচুয়াল টাইম, আচ্ছা এইখানে দেখো তোমার বলেছে যে স্টপেজ টাইম কিছু বলেছে কোশ্চেনের? স্টপেজ টাইম কিছু বলেনি তো। যদি স্টপেজ টাইম কিছু না বলে থাকে তাহলে তো কেলেঙ্কারি হবে, স্টপেজ টাইম তো বলতে হবে। ঠিক আছে, না এই তো বলেছে তো, এই যে বলেছে সেটা 25 সেকেন্ড না 2.5 সেকেন্ড? 25 সেকেন্ড। আচ্ছা তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে? দেখো অ্যাকচুয়াল টাইম প্লাস 25 সেকেন্ড, তাই তো? এবার এইখানে দেখো ভিএসটা কত দিয়েছে, 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার দিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে বলো? বলো কি করে করবো? 36 কে 1000 দিয়ে গুণ করবো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আর কত দিয়ে ভাগ করবো বলো? কিলোমিটার পার আওয়ার আছে, 3600 দিয়ে ভাগ করবো তো, নাকি না কত করবো বলো? 36 এটা কত হবে? ভুল করছি। 36 কিলোমিটারটাকে মিটারে করতে হবে, আছে মিটার করলাম, পার আওয়ার করতে হবে। কিলোমিটারটা মিটার হলো, আর আওয়ারটা হচ্ছে 3600 সেকেন্ড, তলায় থাকবে। 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো এই 3600 পর দুটো শূন্য কেটে গেল, মানে 10 পড়ে রয়েছে উপরে। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমি কি পেলাম? এইখান থেকে আমি পেলাম হচ্ছে, দেখো একটা একটা রিলেশনশিপ পেয়েছি, এখানে রিলেশনশিপ পেয়েছি। হোয়াট ইজ দিস? দেখো উপরে ছিল হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ মানে 1500 ইকুয়াল টু, এখানে কত আছে 10 বেরোলো, তার মানে 10 ইন্টু অ্যাকচুয়াল টাইম, বা ধরো এটা কেটে যদি দিই আমি এখানে একবারে, তাহলে কত হবে 10 স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 100, 1500, আর এটা হবে অ্যাকচুয়াল টাইম প্লাস 25 সেকেন্ডস। তার মানে এখান থেকে অ্যাকচুয়াল টাইম কত বেরোচ্ছে? অ্যাকচুয়াল টাইম কত বেরোচ্ছে বলো? 1500, এই সরি 150 মাইনাস 25, তার মানে 125 125। সেকেন্ড। 125 সেকেন্ড। তাহলে বলো ভিএ কত হবে? ডি বাই অ্যাকচুয়াল টাইম। ডি কত? 1500। 1500 মিটার। অ্যাকচুয়াল টাইম কত? 125। 125 সেকেন্ড। তার মানে কত হচ্ছে এটা? ক্যালকুলেশন কর। 25, 5 25 125, 25 6 25 150, 0 60 12 15, 12 হচ্ছে 12 হবে স্যার। 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভুল লিখলাম, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এইটা হলো গিয়ে তোর ভ্যালু অফ ভিএ। আচ্ছা আমাদের কি দরকার? ভিএ বেরিয়ে গেছে, সরি ভিএমটা দরকার। এবার ভিএমটা বার করবো। ভিএম কি করে বার করবো? আচ্ছা রেশিওটা বলে দেওয়া আছে এখানে, দেখো ভিএম সমান সমান বলে দিয়েছে ডেট টাইমস 1.25 টাইমস ভিএ। তার মানে কত হবে? 12 ইন্টু 12 মানে 144, 1.2 ইন্টু 12 মানে 144 বাই 10, 14.4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভ্যালুগুলো বসা, কত হবে বল? এইখানে ভ্যালুগুলো বসা সব। কে এর ভ্যালু কত বেরোচ্ছে বল? করো। ডি এর ভ্যালু কত আছে? 1500। ভিএম এর ভ্যালু কত বার করলাম? 14.4 তার হোল স্কোয়ার। আর ওইখানে কত বেরিয়েছে? ভিএম বাই ভিএ 14.4 ডিভাইড বাই 12, তাই তো? -1। বলো এটা কত হচ্ছে? ক্যালকুলেশন করে বলো এটা কত হচ্ছে ভাই সকল। এসব ক্যালকুলেশন আমাকে দিয়ে করাবে না কিন্তু, আমি বারবার বলছি। তাহলে এটা কত হচ্ছে? 12 1 12 মানে হচ্ছে 2.4 বাই 12, মানে 1200 ওই 1500 ইন্টু 2.4 ডিভাইডেড বাই কত হচ্ছে বলতো? 14.4 এর হোল স্কোয়ার ইন্টু 12, এটা কত হচ্ছে বল? বলো কেমন লাগছে অঙ্কগুলো? এরকম কিন্তু অঙ্ক আসবে, কোমর সোজা হয়ে যাবে কিন্তু একদম। স্যার 2488.32।
2488.32। এটা কি বেরোচ্ছে, কে বেরোচ্ছে, তাই তো? ঠিক করে করছিস তো রে? আর এটা চোদ্দ হ্যাঁ স্যার 14.4 স্কোয়ার আছে, 2488 হয় কখনো তোর মাথা পাতা? আরে 10 স্কোয়ার হয় 100, তাহলে 14 স্কোয়ার 100 একটু বেশি হবে। আর 100 এর সঙ্গে 12 গুণ করলে কত হয়? 100 এর সঙ্গে 12 গুণ হয় 1200, উপর আছে 1500, কি করে 1400 হয়? কত হয় কখনো? ঠিক করে হিসাব কর। আর দেখ 1500 ইন্টু 1500 ইন্টু 3 কর, মানে 4500 উপরে। আর নিচে কত হচ্ছে? 15 15 225 এর সঙ্গে 12 গুণ কর। স্যার নিচেরটা হিসাব 225, করেছি আমি, স্যার নিচেরটা শুধু। হ্যাঁ আমি শুধু স্যার কেবল নিচেরটা হিসাব করেছি শুধু। শুধু নিচেরটা ঢিল ছুটে মারবো এবার। 12 দুগুণে 24, তো মুখে মুখে হয়ে গেল, দেখ শূন্য শূন্য কাটলো, তার মানে উপরে কত হচ্ছে? উপরে 300 স্যার হচ্ছে। 8.33। 300 300 বাই এটা কত হচ্ছে? 15 স্কোয়ার 225, 14.4 স্কোয়ার, বল কত হচ্ছে? তোরা মুখে মুখে ক্যালকুলেশন করবি রে, বলো কত হচ্ছে এটা? 200 এই 260। 8.44। 8 10 কমা 1.4 হবে তো কত? স্যার মুখে মুখে 1.446 নাম্বারটা, আসছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি ভুল করেছি? স্যার 1.2, ও হো হো, এটা তো 1.25 বলেছে, এখানে 1.25 কে 1.2 দিয়ে গুণ করেছি কেন? এতে 1.25 আছে, তোরা দেখছিস না? তাহলে এটা 15 হয়ে যাবে, এত জটিল হবে না। তাই বলি এত জটিল অঙ্ক তো হওয়া উচিত নয়, এত জটিল অঙ্ক তো করতে দেবে না পরীক্ষায়। তাহলে এটা হচ্ছে 15, তাহলে এটা যদি 15 হয়, দেখ এখানে কত হচ্ছে, এটা 15, ঠিক আছে? তাহলে এটা দাঁড়া, আবার কাটাকাটি করতে হবে, তবে মুছে দিতে হবে। ফোন করে মিস কল, হাউ ডেয়ার ইউ! 15 স্কোয়ার, এটা কত হবে? এটা 15 হবে, তাহলে 15 বাই 12 মানে কত? তাহলে এটা হচ্ছে 1500 বাই 15 স্কোয়ার, উপরে আসছে 3, নিচে আসছে 12। মাথা কিনে নিয়েছে, বাট বলো কত হচ্ছে? পড়ানোর সময় আমাকে ফোন করলে, প্রধানমন্ত্রী ফোন করলেও ফোন তুলবো না আমি। বলো কত হচ্ছে এটা? তো ঘুমিয়ে পড়লি নাকি রে? দেখ এটা হচ্ছে 3 4 12, একটা 15 পড়ে থাকলে উপরে থাকে 100, তার মানে 100 ডিভাইডেড বাই 4 15 60, শূন্য শূন্য কাটলো, তার মানে কত হচ্ছে? এটা 10 এর 6 হচ্ছে না? 10 বাই 6 কত হয়? 1.66 হয়তো? 55। 1.6675, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এবার বলো কে এর ভ্যালু কত হবে? কে এর জন্য দেখো, প্রথমত হচ্ছে যে আমরা যেটা বার করছি সবগুলো তো এই মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি, তো এইখানে আলফাটাকেও মিটার পার সেকেন্ডে লিখতে হবে। কি করে মিটার পার সেকেন্ড লিখবো বলো তো? মিটার পার সেকেন্ড স্কোয়ারে আলফাটাকে বিটাটাকে লিখতে হবে। বিটা কত বেরিয়েছে? 3 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, তার মানে এখানে 3 ইন্টু 1000। এবার 1000টাকে এই যে আওয়ারটা যেটাকে সেকেন্ডে নিয়ে যায়, মানে 3600 হবে, ইন্টু, তাহলে কত হচ্ছে? মিটার কিলোমিটার, সরি, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে। ইউনিট ভুল করবে না কিন্তু, পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। 3 শূন্য কাটলো, এটা 3 12 36, 10 এর 12 হচ্ছে, তাই তো বিটার ভ্যালু? তাহলে এখানে বসিয়ে দাও, এটা হচ্ছে কত? 10 এর 12, এইখানে বসাও। এখানে বসালে হবে কে এর ভ্যালু কত বেরিয়েছে? 1.6675। হাফ আলফার ভ্যালু কত আছে বার করতে বলেছে স্যার? বিটার ভ্যালু কত বেরোলো? বিটার ভ্যালু বেরিয়েছে 10 এর 12, তাহলে আলফা 1 বাই বিটার ভ্যালু কত হবে? 12 10। ঠিক আছে, তাহলে এবার বলো কত হচ্ছে? বলো ভাই সকল, কত হচ্ছে? আলফার ভ্যালু বলো এখান থেকে, আমি আর বলবো না। এই এত ক্যালকুলেশন আমি করতে পারবো না, বল আলফার ভ্যালু কত হচ্ছে এখান থেকে? আলফার ভ্যালু বলো কত হবে এখান থেকে?
ক্লাস নিচ্ছি, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চলবে না তো, তারপর পয়সা দিতে হবে। সব ফ্রিতে হয় নাকি? জিও প্রথমে বলেছিল সব ফ্রিতে হবে, তারপর সব চার্জ নিচ্ছে। আমি ওরকম চার্জ নিই, বুঝতে পেরেছো? হ্যাঁ, ভালো লাগছিল তো, পয়সা পে করতে হবে, সবকিছু পাবে, বুঝতে পেরেছো? তুমি পয়সা পে করো, সবকিছু পাবে, কোনো জিনিস ফ্রিতে হয় না, এটা মনে রাখবে। আর যে জিনিস ফ্রিতে হয় তার মূল্য থাকে না, কি বুঝলে? হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার সাথে পরে কথা বলছি, কারণ ক্লাস আছে। বলো, কে ঠিক বলেছি কি বলবি বল? কোনো জিনিস ফ্রিতে হয়? না স্যার। কোনো জিনিসই ফ্রিতে হয় না। আর যে জিনিস ফ্রিতে হয় জানবি, সেই জিনিসের কোনো গুরুত্ব থাকে না, ঠিক আছে? ফ্রিতে কোনো জিনিসই হয় না। আর যারা ফ্রি ফ্রি করে সেটাতে কোনো জিনিস পাওয়া যায় না। তোর কি মনে হয় তুই জিমেল কে ফ্রিতে ব্যবহার করিস? when না স্যার, when you use something for free, always remember you are the product. আবার বলছি, when you use something for free, always remember that you are the product itself. তোমাকে ওরা বিক্রি করবে পরে। তুমি যে জিমেল কে ব্যবহার করো ফ্রিতে, তোমার মনে হয় তোমার কাছ থেকে সে কিছু নেয় না। তোমার প্রত্যেকটা লক্ষ্যবীক্ষণে মানে ও হিসাব রাখে, তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কি না খাচ্ছ, মানে কোন জায়গায় থাকছো, সমস্ত কিছু ও জানে। গুগল তোমাকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে, বুঝতে পারছো? ওয়াই জিমেল ইজ ফ্রি? জিমেল ইজ ফ্রি বিকজ তুমি নিজে, তোমাকে ও অ্যাজ এ প্রোডাক্ট ইউজ করতে পারে। ও অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে তোমাকে সেল করে, এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে তোমাকে ট্র্যাকিং করে করে সেখানে নিয়ে যায়, যা ভাই কেন, যা ভাই কেন, যা ভাই কেন। হঠাৎ করে একটা তুমি তোমার মোবাইল এখন বলো যে আমি অমুক বোটের হেডফোন কিনবো, তারপর চোটের হেডফোন কিনবো, ঠিক আছে? দেখবে তোমার মোবাইলের সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসবে, বলতেই হবে না, অটোমেটিক অ্যাড চলে আসবে। তুমি এখন যে জগতে থাকো, সেই জগতের চারিদিকে মাইক্রোফোনে ভর্তি, আর প্রত্যেকটা মাইক্রোফোন অল টাইম অ্যাক্টিভ। তোমরা যে বড় ভুলটা করো, কোনোদিন নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পুরোপুরি ফোনের সামনে বলবে না, কোনো ওটিপি ফোনের সামনে বলবে না। প্রত্যেকটা ফোনের মধ্যে স্পাইওয়্যার থাকে, প্রত্যেকটা ফোন তোমার ভয়েসকে ইয়ে করে, মনিটর করে। তখন ভেবে দেখেছো তুমি কোন জগতে বাস করছো? বলো কত হচ্ছে আলফার ভ্যালু? ভয় পেয়ে গেলে না তো গো? না না স্যার, স্যার, এনজয় করছি। স্যার অ্যান্সার কি 0.468? না, 0.468 কি করে? আমি কি করে জানবো 0.468 হবে কি? হ্যাঁ স্যার, আমারও তো তাই বেরোলো স্যার, জিরো এখানে পয়েন্ট আলফা ফোর ভ্যালু কত আছে সেটা বার বার করে বসিয়ে দে, তাই সেটাই অ্যান্সার হবে। যেটা বেরোবে সেটাই অ্যান্সার হবে, তোদের যেটা অ্যান্সার বেরোবে সেটা অ্যান্সার হবে। স্যার, এইটাই এসে স্যার 0.468। হ্যাঁ, যেটা আসতো সেটাই অ্যান্সার। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, অত ভেবে কি লাভ? অত ভেবে কিছু লাভ নেই, ঠিক আছে? তো আজকে দেখো, আজকে আমরা এখানে একটা বড় অঙ্ক করলাম। এরকম আর কিছু প্রবলেম তোমাদেরকে আমি অবশ্যই দেবো, তোমাদেরকে আমি অবশ্যই করাবো, ঠিক আছে? নেক্সট একটা ছোট পার্ট বলছি, সেই ছোট পার্টটাতে অ্যাকচুয়ালি ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা মানে ওটা প্রুফ করাটাও খুব সমস্যার বিষয়। তো আমি চেষ্টা করছি যাতে করে তোমরা বুঝতে পারো ব্যাপারটা কি। তোমরা ট্র্যাকটিভ এফার্ট নামটা শুনেছো? ট্র্যাকটিভ এফার্ট, ট্র্যাকটিভ স্যার। এফার্ট নামটা শুনেছো? ট্র্যাকটিভ এফার্টকে বেসিক্যালি একটা ফোর্স, ঠিক আছে, এটাকে একটা এফটি দিয়ে লেখা হয়। এর মধ্যে তিনটে কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? একটাকে বলা হয় ফোর্স ডিউ টু অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, আর একটা হচ্ছে ফোর্স ডিউ টু ট্র্যাক রেজিস্ট্যান্স, ফোর্স রিকোয়ার্ড ফর ট্র্যাক রেজিস্ট্যান্স, ট্র্যাক রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য। তাহলে কি বললাম? একটা হচ্ছে ট্র্যাকটিভ এফার্ট এফটি, এটাকে বলে ট্র্যাকটিভ এফার্ট, ট্র্যাকটিভ এফার্ট। এফএ, এফএটাকে কি বললাম? ফোর্স অন অ্যাকাউন্ট অফ অ্যাক্সিলারেশন, ফোর্স অন অ্যাকাউন্ট অফ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের জন্য যে ফোর্সটা দরকার পড়ছে, ফোর্স অন অ্যাকাউন্ট অফ অ্যাক্সিলারেশন। আর এটা হচ্ছে
গ্র্যাভিটির জন্য, মানে ফোর্স রিকোয়ার্ড টু ওভারকাম গ্র্যাভিটি, ফোর্স রিকোয়ার্ড টু ওভারকাম গ্র্যাভিটি, ফোর্স রিকোয়ার্ড টু ওভারকাম গ্র্যাভিটি, ঠিক আছে, ফোর্স রিকোয়ার্ড টু ওভারকাম গ্র্যাভিটি। আর এফার্টটা কি? এফার্টটা হচ্ছে ফোর্স রিকোয়ার্ড টু ওভারকাম দ্য ট্রেন রেজিস্ট্যান্স, ফোর্স রিকোয়ার্ড টু overcome the train resistance, the train resistance required to overcome the train resistance, ঠিক আছে। সো এইটা হলো গিয়ে তোমার কাছে ট্রাকটিভ এফর্টের ডেফিনেশন। এবার এই ট্রাকটিভ এফর্টটাকে আমি ডিফাইন করব কি করে, মানে একটা ট্রেনকে চালানোর জন্য যত ধরনের ফোর্স আমরা সেখানে সে এক্সপেরিয়েন্স করে প্রত্যেকটাকে আমরা একভাবে এইভাবে লিখতে পারি আর কি, ঠিক আছে। এর যে তিনখানা কম্পোনেন্ট আছে, তিনখানা কম্পোনেন্টকে তিনটে ইকুয়েশনের থ্রু দিয়ে এক্সপ্লেন করা যায়। তো ইকুয়েশন নাম্বার 1, ফোর্স ডিউ টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনকে বলতে পারবে পি, আমরা যে ফোর্স লিখতাম পি, পি কে আমরা কি লিখতাম? পি ইকুয়ালস টু এমএফ লিখতাম না? পি যেখানে ফোর্স ছিল, বা তোমরা হয়তো পড়েছো এফ ইকুয়াল টু এমএ, আমরা পড়েছি পি ইকুয়াল টু এমএফ, তোমরা পড়েছো এফ ইকুয়াল টু এমএ, এরকম লিখতাম না ফোর্স ডিউ টু অ্যাক্সেলারেশন? বল রে, এইটুকু তো পড়েছিস রে নাকি রে? হ্যাঁ স্যার। ফোর্স কে মাস ইনটু অ্যাক্সিলারেশনের টার্মসে লেখা হতো তো। এবার দেখো ভালো করে শোনো, হ্যাঁ স্যার। এবার দেখো ভালো করে শোনো কি বলছি। এই অ্যাক্সিলারেশন, ফোর্স ডিউ টু অ্যাক্সিলারেশন কে ট্রেনের ক্ষেত্রে এরকম লেখা হয়, ক্যাপিটাল এম ইন টনস, ঠিক আছে, মাসটাকে লেখা হয় টনে, ঠিক আছে, মাসের ওজনটাকে টনে লেখা হয়। আর যে আলফাটা থাকে, মানে যে অ্যাক্সিলারেশনটা থাকে, সেটাকে কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড হিসাবে লেখা হয়। মানে তোমার কাছে ধরো কোন একটা ওজন দিয়ে দিয়েছে, সাপোজ ধরো বলে দিয়েছে 100 কেজি, তোমাকে সেটাকে কি করতে হবে, এখানে টনে কনভার্ট করে তারপর এম এর ভ্যালুটা বসাতে হবে। 100 কেজি দেওয়া থাকলে 1000 দিয়ে ভাগ করে 0.1 হবে, তখন তুমি এখানে এম এর জায়গায় লিখবে 0.1, ঠিক আছে। মানে তুমি যে এম এর ভ্যালুটা বসাবে দ্যাট হ্যাজ টু বি ইন টার্নস, ঠিক আছে, তুমি টার্নসে বসালে এটা লিখতে পারো। তো আদারওয়াইজ যদি আমরা এটাকে চেঞ্জ করি, আমাদের বাংলা নিয়মে নিয়ে আসি, তাহলে কি হবে, এম টন মানে কত, 1000 কেজি, তাহলে এম 1000 এম কেজি লিখতে পারি। আর এইখানে যে কিলোমিটার আছে, ধরো এই কিলোমিটারটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হবে, 1000। আর এই আওয়ারটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 36 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে গেল কিলোমিটারটা মিটার হয়ে গেছে পার সেকেন্ড স্কয়ার হলো, ঠিক আছে। সেখান থেকে আমি কত লিখতে পারছি দেখো, 1000 ইন্টু 1000 বাই 3600, মানে ধরো আমি দুটো শূন্য যদি কেটে দিই তাহলে 10,000 বাই 36, 10,000 বাই 36, যেখানে এম হচ্ছে কিসে আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু আলফা, যেখানে এমটা আছে কেজিতে, আলফাটা আছে কিসে, আলফাটা আছে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ারে। তো এটা বলো কত হচ্ছে, এটা হিসাব করলে কত হয় বলতো, 10,000 কে 36 ভাগ কত হচ্ছে, 4 মানে হচ্ছে 25, 2500 বাই 9 কত হয়, 2500 বাই 9 বলো, 2500 বাই 9 কত হয়, অলরেডি ক্যালকুলেশন কর, কত হচ্ছে 2500 বাই 9 ভাগ কর। স্যার স্যার হুম, 277.77। 277.78, ঠিক আছে, পরে আরো 7 আছে, 78 করে দিলাম। এম ইন্টু আলফা, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, দ্যাট ইজ দি অ্যাক্সেলারেশন ডিউ টু অন অ্যাকাউন্ট, সরি, ফোর্স রিকোয়ার্ড অন অ্যাকাউন্ট অফ অ্যাক্সেলারেশন। সো এটাকে একটা ফর্ম অফ রিপ্রেজেন্টেশন আমরা পেলাম, ঠিক আছে। হোয়াট ইজ দিস, দিস ইজ এফ এ, এফ এ ডিরাইভ করলাম, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দেখো, অন অ্যাকাউন্ট অফ গ্র্যাভিটি, অন অ্যাকাউন্ট অফ গ্র্যাভিটি আমরা কি লিখি মনে আছে, ধরো এরকম একটা অন অ্যাকাউন্ট অফ গ্র্যাভিটি যদি এরকম একটা স্ল্যান্টিং সারফেস থাকে, এই স্ল্যান্টিং সারফেসের উপর কোন একটা অবজেক্ট যদি এইভাবে থেকে থাকে, তা এই অবজেক্টটার এই দিকে কত থাকে আর এই দিকে কত থাকে আর এই বরাবর কত থাকে, মনে আছে তোমাদের সেই ব্যাপারটা। এইটা যদি এমজি হয়ে থাকে তাহলে এমজির এই দিকের কম্পোনেন্টটাকে কি বলে আর এই দিকের কম্পোনেন্টটা কি বা কি বলে বলো।
এইটা যদি থিটা হয় তাহলে এটাকে বলবো এমজি কস থিটা, আর এটাকে বলবো এমজি সাইন থিটা। ঠিক আছে, তার মানে যদি একটা ওয়েট একটা ধরো স্ল্যান্টিং সারফেস বরাবর নিচের দিকে নামতে থাকে, তাহলে তার মধ্যে তার ওয়েটটা কিন্তু আর শুধুমাত্র এমজি থাকে না, এমজি সাইন থিটা হয়ে যায়। ঠিক আছে, এইটা কেন করছেন স্যার? কারণ হচ্ছে ট্রেনটা তো কোনো স্লোপিং ট্র্যাকের মধ্যে দিয়ে যেতেই পারে, কোনো স্লোপ ওয়ালা ট্র্যাকের মধ্যে দিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কাজ করে। দ্যাট ইজ এফজি, এফ কে আমরা কি লিখতে পারি, এফজি কে আমরা কি লিখতে পারি, এম ইন্টু জি ইন্টু সাইন অফ থিটা, এম ইন্টু জি ইন্টু সাইন অফ থিটা। ঠিক আছে, এবার এইখানে যে এমটা বেরিয়েছে, তোমার আবার বলছি এই এমটা কিসে আছে, টনে আছে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে, তবে এটা কিসে আসবে, কেজিতে এলো। ঠিক আছে, এবার জি এর ভ্যালু তুমি জানো কত, 9.81, আর সাইন থিটা ভ্যালু সাইন থিটা রইলো। তাহলে এখানে এটা কত হচ্ছে বলো, 981, 9810 এম সাইন থিটা। ঠিক আছে, তো এইখানে যে গ্র্যাভিটির জন্য যেটা এলো সেটা কত বেরোলো, এটা বেরোলো হচ্ছে গিয়ে 9810 এম সাইন থিটা। ঠিক আছে, 9810 এম সাইন থিটা। দেখো বুঝতে পারলে কি করলাম, দেখো বলো কোনো সমস্যা, কোনো কোশ্চেন? 9810 এম সাইন থিটা, দেখো ঠিক আছে, বলো তো, আমাকে বলবে এবার একটা অন্য জিনিস বলছি। বলো তো, এই যে ট্রেনের ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটা যদি স্লোপ বা গ্রেডিয়েন্ট যদি হয়ে থাকে, স্লোপ বা গ্রেডিয়েন্টকে আমরা যদি ধরো ফর এক্সাম্পল জি দিয়ে যদি লিখে থাকি গ্রেডিয়েন্টকে, গ্রেডিয়েন্টকে কি লিখি বলো, ট্যান থিটা লিখি তো? হ্যাঁ স্যার। এই কেউ রেসপন্স করবে? স্যার এম বা এ হয় নাকি সি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ট্যান থিটা সমান সমান কত লিখবো বলো, লম্ব বাই ভূমি, লম্ব কত বিসি, আর এবি বিসি বাই এবি। এবার বিসি বাই এবি সমান সমান যদি জি থাকে, ঠিক আছে, পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট বলে একটা কথা আছে, পার্সেন্টেজ গ্রেডিয়েন্টটা হচ্ছে 100 সাপেক্ষে কত, তোমাদের আগের দিন বলেছিলাম বিসি বাই এবি ইন 100% ইনটু 100 দিয়ে গুণ করে দিলে তুমি কত পাবে, 100 দিয়ে গুণ করে তুমি পাবে হচ্ছে পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর এই যে পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট যেটা বেরোয় সেইটা হচ্ছে কি বলো, পার্সেন্টেজ গ্রেডিয়েন্ট যেটা বেরোয় সেটা হচ্ছে কি, ঠিক আছে, এই পার্সেন্টেজ গ্রেডিয়েন্টটা তুমি যদি ক্যালকুলেট করতে যাও, এই পার্সেন্টেজ গ্রেডিয়েন্টটা কি হবে, দেখো এই বিসি বাই বিসি বাই এবি যেটা, সেটাকে আমরা কত লিখি, জি লিখি। তাহলে পার্সেন্টেজ জি ইকুয়াল টু আমি এরকম লিখতে পারি তোমার এই 100 সাইন থিটা হিসেবে লিখতে পারি, এই বিসি বাই এবিটাকে সাইন থিটা হিসেবে লিখতে পারি, দেখো ঠিক আছে, বিসি বাই এবিটাকে কত লিখতে পারি, সাইন থিটা হিসেবে লিখতে পারি। তাহলে পার্সেন্টেজ জি কে এরকম লিখতে পারি সাইন থিটা ইনটু 100 সাইন থিটা। ঠিক আছে, 100 সাইন থিটা। তাহলে এখান থেকে সাইন থিটা কত আসবে, সাইন থিটা সমান সমান আসবে হচ্ছে পার্সেন্টেজ জি বা জি ডিভাইড বাই 100। এবার এই যে সাইন থিটা ভ্যালুটা বেশি বেরিয়েছে, এটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এফ 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 জি ভ্যালু কত আসবে, 9810 mg বাই 100। তার মানে কত হচ্ছে 98.1 ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল জি, যেখানে ক্যাপিটাল জিটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ক্যাপিটাল জিটা হচ্ছে গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে, এফ জি বের হচ্ছে। এফ জিটা কার জন্য হচ্ছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ফোর্স রিকোয়ার্ড অন অ্যাকাউন্ট অফ গ্র্যাভিটি। মানে তোমাদের মনে হচ্ছে এই দমদমে মনে একটা স্লোপ আছে না, দমদমে তো কোনো স্লোপ আছে, দমদম ঢোকার আগে ট্রেনটা আসতে হয়ে যায় তো, হ্যাঁ স্যার। কোন জায়গায় যেন আছে না স্লোপ একটা তোদের, হ্যাঁ ওই স্যার। দমদমে যে স্লোপটা আছে সেই স্লোপটাকে মানে ধরো স্লোপের অ্যাকাউন্টে কি ফোর্স রিকোয়ার্ড হয় ট্রেনটাকে তোলার জন্য, সেই অ্যামাউন্টটা বেরোলো এখানে, যেখানে এম হচ্ছে মাস, আর এটাকে আমি কনভার্ট করে দিচ্ছি কেজিতে।
এইখানে যে এমটা লিখেছি দ্যাট ইজ ইন কেজি, ঠিক আছে। এবার এইখানে তুমি আচ্ছা এম ইন কেজি কি, দাঁড়া 1 মিনিট, এম ইন কেজি নয়, এখানে আবার ডাউট আছে একটা, আমি বলছি তোকে, এমটা কেজিতে হয় না, এই টোটালটা হচ্ছে, আচ্ছা এই বলি, এই যে এফজিটা বেরোলো না, এই এফজিটা বেরোলো হচ্ছে কিসে বলতো, এফজির ইউনিটটা কত হবে, কেজি, দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই টার্মসে বেরোচ্ছে, ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার টার্মসে বেরোচ্ছে। বাট এইখানে যে এম এর ভ্যালুটা তুই যখন পুট করবি, তখন কিন্তু তোকে এম এর ভ্যালুটাকে কিসে পুট করতে হবে, এম এর ভ্যালুটাকে কিন্তু তোকে অবশ্যই টনে পুট করতে হবে, খেয়াল রাখতে হবে। এই এম এর ভ্যালুটাকে কিন্তু তোকে টনে পুট করতে হবে, টনে দেওয়া থাকবে সেই টন ভ্যালুটা পুট করতে হবে। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও এম এর ভ্যালুটা কিন্তু টনটাকেই পুট করতে হবে, টিও এন এন ই। আর এইটাকে সেই ছিল না কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, ওই ভ্যালুটাকে এখানে পুট করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ওই কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার বসালে ভুল হয়ে যাবে কিন্তু, বা এখানে টনের জায়গায় কেজি বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। যে টনের ভ্যালুটা তো 3 টন দেওয়া আছে, তাদেরকে 3 বসাবি, ঠিক আছে। আবার ওটাকে কনভার্ট করার দরকার নেই, তুই অলরেডি কনভার্ট করে ফেলেছিস এই ইকুয়েশনটা থ্রু দিয়ে। এই এক্সপ্রেশনটা একটুখানি ভজঘট আছে, একটুখানি বুঝতে হবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি এই যে এম টন আলফা ছিল, এখান থেকে তুমি এম কেজি, তুমি ইউনিটটাকে চেঞ্জ করেছো। এই বাইরে যে ইউনিটটা ছিল টন কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডটাকে তুমি কনভার্ট করেছো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে। বাট তুমি যে ভ্যালুগুলো চুজ করেছো এম আর আলফার, এগুলো কিন্তু স্টিল ইন টন এন্ড স্টিল ইন কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। তুমি এর জন্য যে এই ইউনিটের চেঞ্জটা করেছো, সেই চেঞ্জের জন্য, ইউনিট চেঞ্জের জন্য এই ভ্যালুটা অলরেডি তুমি কনসিডার করে নিয়েছো। ইউনিটের পরিবর্তনের জন্য তুমি এটা কনসিডার করে নিয়েছো, বাট এম ইজ স্টিল ইন টনস এন্ড আলফা ইজ স্টিল ইন কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। কি বললাম বুঝতে পারলে? এটা বোঝা একটু শক্ত আছে। কি বললাম বুঝতে পারলে? আমার স্টেটমেন্টটা ক্লিয়ার হলো? দেখো স্টেটমেন্টটা বুঝতে পারলো কি পারলে না ঠিক করে বলো, কান্নাকাটির কিছু নেই। স্যার আরেকবার বলুন স্যার। বলছি, ধর তোকে আমি বলছি, কিরকম করে বললে সুবিধা হয় দাঁড়া ভাবতে হবে। ধর তোকে বলেছে যে তোর কাছে এক্স কেজি চাল আছে, ঠিক আছে। এবার এই এক্স কেজি চালের সাথে তুই ধর আমি বলছি এক্স কেজি চাল তোর কাছে আছে, ঠিক আছে। এবার তুই ধর এই ইউনিটটাকে চেঞ্জ করছিস, তাহলে কত হচ্ছে, 1000 এক্স গ্রাম হচ্ছে তো। দেখ এক্স কেজি চাল আছে, 1000 এক্স কেজি গ্রাম হলো তো, বল এক্স কেজি চাল যা 1000 এক্স কেজি 1000 এক্স কেজি গ্রাম, তাই তো? হ্যাঁ স্যার। এবার বল তোর কাছে, হ্যাঁ, তোর স্যার। কাছে 2 কেজি চাল আছে, তাহলে তোর কাছে 2000 গ্রাম চাল আছে তো। হ্যাঁ স্যার। তার মানে তুই আচ্ছা। তুই যদি হ্যাঁ, এক্স কে স্যার। রিপ্লেস করিস, এক্স এর ইউনিটটা কি আছে, এক্স এর ইউনিটটা কিন্তু কেজিতেই পড়ে আছে। তুই যে এখানে এক্স টাকে রিপ্লেস করছিস, সেটাকে তুই কিসে রিপ্লেস করছিস, এই কেজির ভ্যালুটাকে রিপ্লেস করছিস। কিন্তু তুই কিন্তু এই কেজিটাকে আবার কনভার্ট করে এখানে বসাচ্ছিস না, কিন্তু তুই যদি এখানে আবার কনভার্ট করে দিস, এখানে তুই তো 2000 বসাবি না। তোর কাছে 2 কেজি চাল থাকা মানে হচ্ছে 1000 ইন্টু 2 কেজি, এত গ্রাম চাল থাকা। আবার বলছি, এক্স কেজি চাল মানে হচ্ছে 1000 এক্স গ্রাম চাল। এবার তুই যখন এক্স এর ভ্যালু বলছিস 2 কেজি, তার মানে তুই এখানে এক্স এর জায়গায় কত বসাচ্ছিস, 2 বসাচ্ছিস। যেটা এক্স এর, যেটা কেজিতে ছিল সেই 2 ভ্যালুটাকে এখানে বসাচ্ছিস। তুই ওই 2 কেজিটাকে আবার কনভার্ট করে এখানে বসাচ্ছিস না। কিন্তু তুই যদি দেখ এক্স কেজি চাল সমান সমান হচ্ছে 1000 এক্স গ্রাম, ঠিক আছে। এই কেজি লেখাটাকে তুই কনভার্ট করছিস 1000 গ্রাম লিখে, আর কিছু করছিস না, এক্স রিমেইনস দ্য সেম। আমার পয়েন্টটা বুঝতে পারলি? তুই এখানে কি করলি, কেজিটাকে ইকুয়াল টু 1000 গ্রাম লিখলি, ঠিক আছে। এবার তুই এদিকে এক্স লিখিস, ওয়াই লিখিস, জেড লিখিস, সেটাকে এখানে লিখতে হবে, এক্স এখানেও লিখতে হবে, এক্স এখানেও লিখতে হবে। এবার এই এক্স এর মানটা যা খুশি তাই হতে পারে। এই এক্স এর মানটা বেসিক্যালি কেজিতেই হবে, মানে কেজি ইউনিটটাকেই এখানে বসাতে হবে। আমি কি বললাম বোঝা যাচ্ছে? দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুই তো এখানে কখনো 2000, এখানে 1000 বসানোর পর এই 2 কেজিটাকে তো আবার 2000 করে বসাস না, ঠিক কি ঠিক নয়? দেখ তুই এইখানে কিন্তু কনভার্সন করিস না, দুইটাকে এখানে বসিয়ে দিস, তাহলে দুটো সাইড ইকুয়াল হবে। তুই যদি এখানেও কনভার্ট করে দিস, তাহলে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমার এটাই বলার উদ্দেশ্য, সেম জিনিস এইখানেও অ্যাপ্লিকেবল হবে। তুই যখন ডেটা বসাবি এর মধ্যে, তখন এটাকে টনে বসাবি,
আর যখন এখানে ডেটা বসাবি তখন কিলোমিটার পার আওয়ারই বসাবি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। দেখো নেক্সট, আমি জানি না আমি এটা তোদের বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে মনে রাখবি 2 কেজি চাল মানে 2000 ইন্টু 2 গ্রাম চাল। ঠিক আছে, এবার ওই যে দুইটা বসালি, ওই দুইটা কিন্তু কেজির ইউনিট, কেজির ভ্যালুটাই বসালি, তুই আলাদা করে কিন্তু চেঞ্জ করলি না, কিন্তু ওই 2 টাকা আবার 2000 কনভার্ট করলি না, তাহলে 1000 ইন্টু 2000 গ্রাম হয়ে যাবে, সেটা ইকুয়াল নয় কিন্তু। ঠিক আছে, দুবার চেঞ্জ করবি না কিন্তু, একবার চেঞ্জ করবি। দেখো, তো এটা হলো ফার্স্ট পার্ট। নেক্সট দেখো, তিনটের মধ্যে কি কি ছিল বলো? এফটি সমান সমান কি লিখেছিলাম? এফ এ প্লাস এফ জি প্লাস এফ আর, তাই তো? এবার এফ এটা কত বেরিয়েছিল বলো, বল ভাই সকল, কত বেরিয়েছিল এফ এর ভ্যালুটা? কত বলো, কত বেরিয়েছিল? 277.8, না 277.78, 277.78 এম আলফা, তাই না? আর এফ জির ভ্যালু কত বেরিয়েছিল বলো? এই মাত্র বার করেছিলাম 98.1 এম ইন্টু জি, জিটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এফ আর, এই যে রেজিস্ট্যান্স, ট্রেন রেজিস্ট্যান্স, এই ট্রেন রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি দুটো হয়ে থাকে, দুভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবে ট্রেন রেজিস্ট্যান্সের দুটো ভাগ। কি কি স্যার? ট্রেন রেজিস্ট্যান্সের দুটো ভাগ কি কি স্যার? একটা হচ্ছে মেকানিক্যাল রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে উইন্ডেজ রেজিস্ট্যান্স। মেকানিক্যাল রেজিস্ট্যান্স আর একটাকে বলা হচ্ছে উইন্ডেজ রেজিস্ট্যান্স। ঠিক আছে, উইন্ডেজ রেজিস্ট্যান্স। এইবার এই যে মেকানিক্যাল রেজিস্ট্যান্স আছে, সেটাকে ইন্টারনাল মেকানিক্যাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল মেকানিক্যাল রেজিস্ট্যান্স, এরকম দুটো ভাগেও ভাগ করা হয়, ইন্টারনাল আর এক্সটার্নাল। ঠিক আছে, ইন্টারনাল মেকানিক্যাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল মেকানিক্যাল রেজিস্ট্যান্স এইভাবে ভাগ করা হয়। মেকানিক্যাল রেজিস্ট্যান্স এইভাবে ভাগ করা হয়। ঠিক আছে, এইবার দেখো, এইখানে আমরা আলটিমেটলি বার করতে চাইছি কোনটা? এফআরটা। এফআরটা হচ্ছে কি, যেটা আমাদের দরকার পড়ছে বিকজ অফ, বলো কিসের জন্য? ট্রেন রেজিস্ট্যান্স। তাহলে ট্রেনের রেজিস্ট্যান্স দূর করার জন্য কি করব? এই এফআরটাকে আমরা কি লিখতে পারি? এফআরটাকে লিখতে পারি, ধরে নাও যদি ট্রেনের রেজিস্ট্যান্স হয় আর, তাহলে মাস ইনটু রেজিস্ট্যান্স অফ দ্য ট্রেন, এম ইনটু আর, এইভাবে লেখা হয়। যেখানে এমটা কিসে থাকে? এম, এটা ভালো করে এরকম লেখা উচিত, এম ইন টনস মাল্টিপ্লাইড বাই আর ইন নিউটন পার টন, আর ইন নিউটন পার টন এই ইউনিটে। তাহলে কি হবে? ফোর্সটা নিউটনে আসবে। ঠিক আছে, দেখো আলটিমেটলি আমাদের কাছে যে এক্সপ্রেশনটা এসে দাঁড়ায়, এফটি ট্র্যাকটিভ এফার্ট, দ্যাট ইজ এফএ প্লাস এফজি প্লাস এফআর, দ্যাট ইজ ইকুয়াল টু 277.78 এম আলফা প্লাস 98.1, 98.1, এটা ঠিক করে দিই, কত হবে বলো? এম ইন্টু ক্যাপিটাল জি প্লাস এফআরটা কত বেরিয়েছে? এম ইন টনস ডিভাইডেড বাই কত? আর, এম ইন্টু আর, ডিভাইডেড নয়, গুণ দিয়ে হবে, এম ইন্টু আর। তাহলে এখান থেকে কত আসবে? এটা কত ইউনিট হচ্ছে? নিউটন ইউনিট হচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ট্র্যাকটিভ এফর্টের প্রবলেম। ঠিক আছে, ট্র্যাকটিভ এফর্টের ইকুয়েশন। তো এই ট্র্যাকটিভ এফর্টের ইকুয়েশন থেকে কিন্তু অঙ্ক দেয়। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই ব্যাপারটাকে রাখলাম। ঠিক আছে, পরের দিন আমরা আবার এর উপর কাজকর্ম শুরু করব, আবার এর উপর আমরা চলবো। ঠিক আছে, দেখো কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা আজকে বেসিক্যালি ওই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি, শিডিউল ভেলোসিটি, এগুলোর বার করলাম, কে এর ভ্যালু বার করলাম, আর ট্র্যাকটিভ এফর্টের যে তিনটে কম্পোনেন্ট আছে সেটা বার করলাম। ঠিক আছে, এবং কি করে সেগুলো ডিটারমাইন করতে হয় সেটা বার করলাম। মনে রাখবে পরীক্ষায় এই দুটো জায়গা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এই প্রবলেম, এই ভ্যালুকে ব্যবহার করে অবশ্যই কোশ্চেন আসবে। তোমরা মাথায় কি রাখবে? এম এর ভ্যালুটা সবসময় টনে বসাবে, আলফার ভ্যালুটাকে সবসময় কিসে বসাবে? কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডের ভ্যালুটা বসাবে,
এম তো বললাম টন, জি তো হচ্ছে গ্রেডিয়েন্ট, আরটা হচ্ছে তোমার ট্রেন রেজিস্ট্যান্স। ট্রেন রেজিস্ট্যান্সটা কত হবে? টন, সরি, নিউটন পার টন। নিউটন পার টন ইউনিট হবে, এটা হবে টনে হবে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই তোমাদের থাকবে। স্যার বলছি যে 2 কেজি চালের যেই ডেমোটা বললে ওটা আলফার ভ্যালুটাই তো? আলফা নয় রে, টনের ভ্যালুটা। ধর তোকে 2 কেজি দিলাম, ঠিক আছে? দু হ্যাঁ কেজি হ্যাঁ চালে তুই কি লিখিস? 2 ইন্টু 1000 কেজি লিখিস তো? হ্যাঁ 1000 স্যার গ্রাম লিখিস তো? 2 ইন্টু 1000 গ্রাম লিখিস তো? তুই হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি কি করবি বলতো? দুইটাকে আলাদা রাখ। তুই এটাকে ভাব 2 ইন্টু 1 কেজি, তার মানে 2 হ্যাঁ ইন্টু একটাকে তুই কি করলি? 1000 গ্রামে কনভার্ট করে দিলি 1 কেজিটাকে। তার মানে তুই এখানে হ্যাঁ যে দুইটা বসাচ্ছিস সেটা কিন্তু কেজিতেই ছিল, কেজির ভ্যালুটাকে এখানে বসাচ্ছিস। ঠিক সেইভাবে বলছি, এই দিকটা কিন্তু কি, এই টোটালটাকে কনভার্ট করেছে নিউটনে, বাট ভেতরে যে এম আর আলফা রয়েছে এগুলো কিন্তু টনে আছে। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডে আছে, এটা কিন্তু টনে আচ্ছা আছে, এটা কিন্তু নিউটন পার টনে আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ এই স্যার ব্যাপারটা আমি বারবার বলার চেষ্টা করছি। মানে ভেতরে যেটা ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা কিন্তু তার প্রিভিয়াস ইউনিটেই আছে। তুই আবার চেঞ্জ করবি না কিন্তু, তাহলে গন্ডগোল হয়ে যাবে, ভয়ানক গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার আর কি। তো আজকে এই পর্যন্তই থাকলো। দেখো এইটুকু পোর্শন তোমরা একটু পড়বে নিজের মতো করে। ঠিক আছে, আমার যেটুকু সম্ভব হলো বললাম। আমি নেক্সট দিন এটার উপর আরেকটু ক্লাস নিয়ে, এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আমি ওটা বলে দেবো। ঠিক আছে, বেসিক্যালি ট্র্যাকশনটা থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, শুধু এই